দাদি হসপিটালে ছিল। এর কারণ কি? দাদি তো একদম সুস্থ একজন মানুষ ছিল। সে হসপিটালে কিভাবে এলো? এটা ছিল কিমগামের দাদি। কিলগামের দাদি এখানে কিভাবে এলো? এজিন বসেছিল আর কান্না করছিল। তখন আমরা দেখতে পাই, তখন এখানে ইয়নসু চলে আসে। ইয়নসু তাকে বলে যে কি হয়েছে? তখন আমরা দেখতে পাই দাদি মারা যায়। দাদি মারা যাওয়ার খবর শুনে কিলগামের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে তার দাদির কাছে আসে, কারণ তার দাদি ছাড়া আর তার কেউই ছিল না। এখন তো সে পুরো অসহায়। সে ইজিনকে ধরে কান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে এখানে তো জুনহু আছে। জুনহু এখানে কি করছে? এখানে আসার তার ঘটনা কি? তখন তার মনে পড়ে যায় জুনহুকে সে ওই দিনও দেখেছিল। তার মানে হয়তো তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। এই বিষয়গুলো নিয়ে সে তদন্ত করে। এদিকে আমাদের খিলকামকে দেখানো হয় যে কিনা তার বিষয়ে রিসার্চ করছিল আর সবকিছু জানতে পারে। এজিন কিভাবে কি করেছে বা এজিনের বাবাকে সে যে মেরেছে, এই বিষয়গুলো জানার পর তার সন্দেহ হয় হয়তো এজিনের এইসবের পিছনে হাত রয়েছে। খিলকাম চিন্তা করে তাকে জিজ্ঞাসা করবে। এদিকে এজিন চিন্তিত ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তার ওই রাতের কথা মনে পড়ে যায়। দাদির সাথে সে যখন কথা বলছিল, তখন দাদি বলে, আমার নাতনি আমাকে বলেই ছিল এইভাবে অপরিচিত কাউকে ঠাঁই দেওয়া একদমই উচিত নয়। আর তাছাড়াও তুমি মেয়ে এমন আমি এটা কল্পনাও করতে পারিনি। তার মানে আমাকে সে যা বলেছিল তাই ঠিক। এখানে আমরা বুঝতে পারি যে ওই দিনের ঘটনা কি ছিল। এখানে সেই মূলত ঘটনাটি ঘটিয়েছে, দাদিকে খুন করেছে। দাদি যখন সিঁড়ি থেকে পড়ে যায় তখনই এখানে ইয়নসু চলে আসে। আর ইয়নসু এসে বলে যে আমাকে কি কিছু করতে হবে? এজেন্ট বলে না থাক, এইসব আমি সামলে নেব। তারপর সে পুলিশকে কল করে, সাথে হসপিটালে নিয়ে যায় দাদিকে। কিলগামকে জানায় তার দাদির সম্পর্কে। জুনহু যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন কিলগাম তাকে আটকায় আর জিজ্ঞাসা করে, আমি আপনার আর্টিকেলটি পড়েছি। আপনি বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন আপনি এজিনের বাবাকে খুন করেননি। যেহেতু আপনি এজিনের বাবাকে খুন করেননি, তার মানে এজিনের বাবাকে খুন কে করেছিল? আপনি কি জানেন এজিন কি তার বাবাকে খুন করেছে? তখন সে বলে, না, এজিন তার বাবাকে খুন করতে যাবে কেন? এজিন অনেক ভালো মেয়ে। তার সম্পর্কে যা যা ছড়ানো হচ্ছে সবকিছুই ভুল। সে ছোটবেলা থেকেই অনেক কষ্টে বড় হয়েছে, সে কিছুই করেনি। এজিনকে তার বাবা টর্চার করতো, এইসব আমার সহ্য হয়নি, যার কারণে তার বাবাকে আমি নিজেই খুন করি। এতে এজিনের কোনো হাত নেই। তুমি এজিনকে দোষারোপ করা বন্ধ করো। সে অনেক ভালো মেয়ে। আচ্ছা, এখন আমি আসি। এই কথা বলে সে চলে যায়। কিলগামও এখান থেকে চলে যায়। জুঙ্গু যখন এখান থেকে চলে যাবে তখন এজিন তাকে আটকায় আর বলে, আপনার সাথে আমার কিছু কথা রয়েছে। জুঙ্গু বলে, কি কথা বলতে চাও, বলে ফেলো। এজিন বলে, আপনি কেন আমাকে বাঁচাতে চাইলেন? জুঙ্গু তাকে বলে, প্রথম বছর তো আমি চেয়েছিলাম তোমাকে এসে খুন করে ফেলবো। দ্বিতীয় বছর আমি চিন্তা করলাম তুমি কেন এইসব করলে। তৃতীয় বছর আমি ভেবে দেখলাম যে তোমার এইসব করার পিছনে হয়তো কোনো কারণ রয়েছে। চতুর্থ বছর আমি এটা ভাবলাম যে তুমি ছোটবেলা থেকে অনেক কষ্টে হয়তো বড় হয়েছো। আর তোমার বাবা যেহেতু তোমাকে টর্চার করে, এটা তোমার বাবার জন্য উচিত শিক্ষা ছিল। পঞ্চম বছর আমি ভাবতে শুরু করলাম যে তোমার একজন আইডল বা তোমার গার্জিয়ান হিসেবে আমি কাজ করব। তোমাকে সবসময় সাপোর্ট করে যাব, যাতে তোমাকে কেউ ডিস্টার্ব না করতে পারে। এজিন এইসব শোনার পর তার কোনো রিয়াকশন ছিল না। এই মেয়ে কি রে বাবা, এ কখনোই কোনো রিয়াকশন দেয় না। তখন সে তাকে বলে যে আচ্ছা, আপনি অনেক বড় সুযোগ হারিয়ে ফেললেন। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা কিছু রিপোর্টারদেরকে দেখতে পাই যারা কিনা এজিনের সম্পর্কে তথ্য খুঁজছিল, কিন্তু কোনোভাবেই তারা সঠিক কোনো তথ্য প্রমাণ কিছুই পাচ্ছিল না। কারণ আমরা তো খুব ভালো করেই জানি যে তার দুই বন্ধু সবকিছু লুকিয়ে রাখতো। এজিন বাসায় এসে দেখতে পায় জেহু তার জন্য খাবার তৈরি করে রেখেছে। তার কাছে একটি কল আসে। কলটি এমন ছিল যে তার বিষয়ে কিছু আর্টিকেল পাবলিশড হয়েছে। আর্টিকেলগুলো সে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা কিলগামকে কল করে জানায়, তুমি কি তার বিষয়ে আর্টিকেল ভাইরাল করেছো? তখন সে কোনো কথা না বলে কলটি কেটে দেয়। আমরা জিহুককে দেখতে পাই, মেয়েটিকে দিয়ে কল করিয়েছিল। মেয়েটিকে সে জানায়, তুমি তো খুব ভালো করেই জানো আমি কেমন। আর তাছাড়া তুমি এটাও জানো যে তোমার সম্পর্কে আমি সবকিছু জানি। নিজের কেরিয়ার যদি বাঁচাতে চাও তাহলে আমি যেমনভাবে বলছি ঠিক তেমনভাবেই চলার চেষ্টা করো। না হয় তোমার বিষয়ে কিন্তু আর্টিকেল ভাইরাল হয়ে যাবে। সিন পরিবর্তন হয়। তার দাদির শেষকৃত্য থেকে সবাই আসছিল।
তখন এখানে আমরা ওই ডাইরেক্টরকে দেখতে পাই যে কিনা অনেক ফেমাস ছিল। ডাইরেক্টরকে তাকে দেখেই তার নাম ধরে রাখে। এজিন বলে, আপনি আমার নামও জানেন? আমি এটা কল্পনাও করতে পারিনি, কারণ এত বড় একজন ডাইরেক্টর আমার নাম জানবে, এটা তো আমার জন্য অনেক ভালো একটি নিউজ। ডাইরেক্টর বলে, হ্যাঁ আমি তোমার নাম জানি, তোমার মুভিগুলো আমি দেখেছি, আমার অনেক ভালো লেগেছে, একদিন পারলে আমার স্টুডিওতে এসো। তখন সে বলে আচ্ছা, সময় করে সে আসবে। ডাইরেক্টর তাকে ডাক দিয়ে বলে কিলগামের একটু খেয়াল রাখার জন্য। সিন পরিবর্তন হয়, আমরা মেরিকে দেখতে পাই। মেরির সাথে ইয়নসু ছিল। ইয়নসু তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই বিষয়টা পাবলিশ কে করেছে? তখন মেরি বলে, তার বিষয়ে যা আর্টিকেলে লেখা হয়েছে তা তো সত্য, তাই না? কিন্তু সে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করছে। তাছাড়াও ডিরেক্টরের সাথে তার কথা হয়েছে, এত ভালো একটি ডিরেক্টর তাকে কাজে নিতে চায়। কিছুক্ষণ পরই আমরা এজিনকে দেখতে পাই পার্কিং এরিয়ায়। ইয়নসু তার কাছে আসে। তখন ইয়নসু তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি ওই দিন দাদিকে খুন করেছিলে? ইয়নসু বলে, খুন করলেই বাকি, ওই বুড়ি মহিলাটা আমার সম্পর্কে অনেক কিছুই জেনে গিয়েছিল। জিয়নসু বলে, তোমার কি কোনো কিছুতেই একটু মায়া লাগে না? এজিন বলে যে, আমার মায়া দয়া ছোটবেলা থেকেই নেই, তুমি খুব ভালো করে জানো। এখন যদি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করো তাহলে এগুলো হাস্যকর হবে। হ্যাঁ, এদিকে জিনসু যখন তার বাসায় আসে তখন তার নেভার তাকে জানায় ওই দিন বৃদ্ধ মহিলাটি নিজে নিজে মারা যায়নি, বৃদ্ধ মহিলাটিকে কেউ খুন করেছে। তোমার প্রতিবেশীর সিসিটিভি ফুটেজ দেখলেই তুমি সবকিছু জানতে পারবে। আমি তোমাকে বলে রাখি, একটি প্রিটি মেয়ে তার কাছে এসেছিল। তখন মহিলাটি চিৎকার করে কান্না করে বলছিল, তুমি আমাদের সাথে এমনটা করবে আমরা কল্পনাও করতে পারিনি। সিন পরিবর্তন হয়, সে চিন্তিত হয়ে পড়ে কিভাবে কি করবে। এদিকে আমরা দেখতে পাই জেহু তাকে মারছিল আর বলছিল যে, আমি খুব ভালো করেই জানি যে সে কিছু করেনি, তাহলে তুমি কেন আমাকে এইসব কাজের জন্য পাঠাও? আর সে কখনোই আর এজিন সম্পর্কে এইসব লিখবে না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা কিলগামকে দেখতে পাই যে কিনা তার রুমে ঘুমিয়েছিল। তার ভাই তাকে কল করে খাবার খাওয়ার কথা বলে, কিন্তু তার খাবার খাওয়ার মুড ছিল না। এজিন তার জন্য খাবার এনে রেখে দেয় আর লিখে রাখে, তুমি বিজি ছিলে তাই আমি তোমাকে ডাকিনি। ডাইরেক্টরের সাথে এজিন দেখা করতে যায় আর এদিকে ওই আর্টিকেলটি ভাইরাল হয়ে যায় যেখানে খিলগাম একটি আংটি কিনছিল। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে ডিরেক্টর অনেক বকাঝকা করে, বলে তাহলে তো তোমার জন্য আমরা মুভি তৈরিই করতে পারবো না, তোমাকে নিয়ে কাজ করলে কেউই আমাদের কাজ পছন্দ করবে না। তখনই এখানে মেরি চলে আসে আর ডিরেক্টরকে কিছু কথা বলে। তারপর তারা এখান থেকে চলে যায়। মেরি তাকে বলে, তোমরা কি বিয়ে করছো? কারণ তাকে দেখে মনে হচ্ছে তোমরা বিয়ে করছো। আর তাছাড়াও সে কিছুদিনের মধ্যে রিটায়ার্ডে যাবে। এটা শুনে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এজিন মনে মনে ভাবে, কি প্ল্যান করেছিলাম আর কি হয়ে গেল। আমরা তো খুব ভালো করেই জানি কেন এজিন তার সাথে 1 বছর পর্যন্ত ছিল। সে হয়তো কোনো প্ল্যান করছে। এদিকে আমাদের কিলখামকে দেখানো হয় যে কিনা ওই আংটিগুলো দেখছিল। তখনই তার ফোনে টেক্সট আসে। এজিন তাকে বলে যে, তুমি কি বাসায় আছো? আমি তোমার সাথে দেখা করতে চাই। এদিকে জিনসুকে দেখানো হয় যে কিনা পেন ড্রাইভটি লাগিয়ে দেখার চেষ্টা করছিল। তখনই এখানে লিনা চলে আসে আর তাকে বলে, কি করছিলে? এতে কি ইম্পর্টেন্ট কিছু আছে? তখন সে বলে, না তেমন কিছু নেই। তখন লিনা তাকে বলে, তাহলে ফেলে দিচ্ছ না কেন? এটা রেখে দিয়েছো কেন নিজের কাছে? এদিকে আমরা দেখতে পাই সে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। তাকে লিনা যখন বাসায় নিয়ে আসে তখন সে জেহুকে দেখতে পায়। জেহুকে দেখে সে চিনতে পারে না। জেহু তখন তার পরিচয় দিলে সে তাকে ম্যাগি বানিয়ে দিতে বলে। জেহুও তাকে ম্যাগি বানিয়ে দেয়। সে তো তার মতো করেই খাচ্ছিল। সিন পরিবর্তন হয়। এজিনকে দেখানো হয় যে কিনা খিলগামের সাথে দেখা করতে আসে। তাকে বলে যে, তোমাকে কিছু কথা বলতে চাই। কিলগাম বলে, কি বলবে বলো। সে বলে, তুমি নাকি রিটায়ার্ডে যাচ্ছ। কিলগাম বলে, হ্যাঁ আমি তোমাকে কিছুদিনের মধ্যে এটা বলে দিতাম, কারণ আমি কোনো কিছু লুকাতে চাইনি। তখন সে বলে, তার মানে কি তুমি বিয়ে করতে চাও? তখন সে বলে, হ্যাঁ আমি বিয়ে করতে চাই, তুমি কি বিয়ে করতে চাও না? এজিন বলে, আমি আমার কেরিয়ার নষ্ট করতে চাই না। আমি যদি বিয়ে করে ফেলি তাহলে কেউ আমাকে পছন্দ করবে না, আমার ফলোয়ার কমে যাবে, যেমনটা তোমার হয়েছে। আমার সাথে থাকার পর থেকেই তোমার ফলোয়ার কমেছে, রিচ কমেছে, সবকিছু কমেছে। কিন্তু সবাই তো জানে না যে তুমি আমি একসাথে আছি, তাই হয়তো আমারটা কমেনি। কিন্তু তোমাকে বিয়ে করলে হয়তো আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমি আমার কেরিয়ার ধ্বংস করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। কিলগাম বুঝতেই পারছিল না কি বলবে।
তখন এজিন বলে, আমি অফিসিয়ালি ব্রেকআপ ঘোষণা করে দিব। আর তাছাড়াও তোমাকে একটি সত্য কথা বলতে চাই, তুমি কিভাবে নিবে আমি তা জানি না। তোমার দাদির সাথে যে আমার কথা হয়েছিল, আমি আসলে উনার ডায়েরি চুরি করেছিলাম, যেটা উনি আমার বাসায় গিয়ে দেখতে পায়। আর যখন বুঝতে পারে যে আগে থেকে আমি প্ল্যান করে তোমার সাথে রিলেশনে গিয়েছি, তখন তার বিষয়টা অনেক বেশি খারাপ লাগে। তাই সে আমার সাথে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আর এটাতেই অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আসলে কি ঘটেছিল এটা আমি তোমাকে সরাসরি বলতে পারছি না। তুমি একটু খোঁজ করে বুঝে নিও। আর আমাকে এখন থেকে একা থাকতে দাও। আমি তোমার লাইফে থাকতে পারবো না। আমি এইসব থেকে মুক্তি চাই। আমার জন্য বেস্ট হবে একা থাকা। এই কথা বলে সে এখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে কিলগামকে দেখানো হয় যে কিনা কান্না করছিল। এজিন বেরিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে জেহুকে কল করে। জেহু তখন জানায় তাকে কেউ ফলো করছে। তখন সে জেহুকে বলে এই বিষয়টা দেখার জন্য। জেহু তাদের গাড়ি আটকায় আর দেখতে পায় এখানে একজন নয়, অনেকগুলো লোক রয়েছে। আর লোকগুলো তাকে ফলো করে মারতে শুরু করে। জেহু এখানে অনেক বেশি মার খায়। এদিকে মেরিকে দেখানো হয় যে কিনা কিলগামের সাথে দেখা করতে চায়। কিলগাম তখন ড্রিঙ্ক করছিল। সে তখন তাকে জানায় যে এইসব কেন করছো, এই মেয়ের জন্য তোমার এইসব করার কোনো প্রয়োজন নেই। কিলগাম তখন বলে সবকিছু বুঝলাম, আমাকে একটু ড্রিঙ্ক করতে দাও। তখন সে বলে ড্রিঙ্ক তো তুমি করবেই, আমিও তোমার সাথে ড্রিঙ্ক করতে চাই। দুইজন বসে বসে ড্রিঙ্ক করছিল। এদিকে আমাদের এজিনকে দেখানো হয় যে কিনা জেহুকে কল করে জিজ্ঞাসা করে কি করছো। তখন সে বলে কি আর করবো, রেস্ট করছি। তার যে এই অবস্থা সে কিছুই তাকে বলে না। এই কারণটা আমি আসলেই বুঝলাম না। সিন পরিবর্তন হয়, আমরা লিনাকে দেখতে পাই। সে যখন ব্রেকআপের নিউজটি জানতে পারে সে তো অবাক হয়ে যায়। মেরি যখন খাবার নিয়ে বের হয় তখন আমরা দেখতে পাই তাকে তার ভাই কল করে জানায় যে ম্যাম প্লিজ আমার বাইকে একটু যদি দেখতে যেতেন তাহলে ভালো হতো। তখন মেরি বলে আমি ওই জায়গায় যাচ্ছি। এদিকে আমাদের খিলগামকে দেখানো হয় যে কিনা অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে করে রাখছিল। আসলে এখানে বোঝা যাচ্ছিল না সে কি করতে চায়। মেরিকে দেখানো হয় মেরি যখন রুমের ভিতর প্রবেশ করে তখন সে কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণ পর এসে দেখতে পায় বাথটবের মধ্যে কিলগাম মরে পড়ে আছে। এটা দেখে সে কান্না করতে শুরু করে। সিন পরিবর্তন হয়, আমাদের জিনসুকে দেখানো হয়, সাথে একটি লোককেও দেখানো হয়। জেহোর কাছে গেলে জেহো তাকে বলে যে যেই লোকগুলো তাকে মারছিল ওই লোকগুলোর সে মুখ দেখেছে, সে দেখলেই চিনতে পারবে। এদিকে সে এই নিউজটিও জানতে পারে যে কিলগাম আর জীবিত নেই, সে তো মারা গিয়েছে। বিষয়গুলো জানার পর তার অনেক খারাপ লাগে, সে বিষয়গুলো মানতেই পারে না। জেহুরও বিষয়টি অনেক খারাপ লাগে। তারা বুঝতে পারে যে এর পিছনে হয়তো এজিনের হাত রয়েছে। ইয়নসও তার কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। তখন সে বলে হ্যাঁ, তো সে মারা গেছে, আমি কি করব? আমি কি তাকে মরতে বলেছি? তখন সে বলে আমি খুব ভালো করেই জানি এর পিছনে তোমার হাত রয়েছে। কেন তুমি তার ফ্যামিলিটাকে ধ্বংস করে দিলে? তখন সে বলে জানতে চাও? তাহলে ছোটবেলা থেকে আমাকে কেন তুমি সাপোর্ট করলে না? তোমার কাছ থেকে তো আমি এটাই চেয়েছিলাম। তুমি আমার জীবনের প্রথম পুরুষ ছিলে। কিন্তু তোমার মা যখন আমাকে মারছিল তখন আমি একদম ছোট ছিলাম। পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছিল। কিন্তু তুমি তখনও আমাকে বাঁচানোর চেষ্টা করনি। তোমার জায়গায় যদি জেহু হতো তাহলে অতদিনে আমাকে বাঁচিয়ে নিত। আর তোমার মাকে সাথে সাথে সে খুন করত। কিন্তু কি করব বলো? তোমাকে আমি প্রথম পেয়েছি, তাই তোমাকে বলতেও পারবো না, ছাড়তেও পারবো না। তোমার মতো ভীতু হয়ে আমি জীবনযাপন করতে চাই না। তারপর আমরা তার ভাইকে দেখতে পাই। এদিকে অনেকগুলো লোক বুঝতেই পারছিল না সে কিভাবে মারা গিয়েছিল। সবাই তার শেষকৃত্য করে। এখানে সবচেয়ে বেশি কষ্ট পায় মেরি, কারণ মেরি এটা মানতেই পারছিল না। মেরি তার সাথে প্রথম থেকে ছিল। এদিকে এজিনকে দেখানো হয় বাথটবের কাছে। সে তাকে বলে তুমি এতটা দুর্বল এটা আমি কল্পনাও করতে পারিনি। তোমাকে অনেক বেশি স্ট্রং ভেবেছিলাম। এজিনের বাসার সামনে লোকগুলো প্রোটেস্ট করতে শুরু করে। তাকে তারা জেলে দেখতে চায়। তখনই এখানে তার সিকিউরিটি গার্ড চলে আসে, যে কিনা একটি মেয়েই ছিল। সে তাকে তার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে তার জিনিসপত্র দেখতে শুরু করে। এখান থেকে সুন্দর সুন্দর জিনিস সে উঠিয়ে নিয়ে পড়তে শুরু করে। এজিনের বিষয়গুলো অনেক খারাপ লাগে, কিন্তু সে যেহেতু এখন বিপদে ছিল তাই মেয়েটিকে কিছু বলতে পারে না। মেয়েটি তার একটি পার্স নিয়ে চলে যায়। এদিকে আমরা একটি বসকে দেখতে পাই যে কিনা এজিনের কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল। তখন এজিনের কোম্পানি সম্পর্কে সবকিছু সে জানতে পারে। এদিকে মেরির কাছে তো এজিনের বিরুদ্ধে সব প্রমাণ ছিল, তাই না? তাই সে সব প্রমাণগুলো ওই সাংবাদিককে দিয়ে দেয়।
যেই সাংবাদিকটি তার বিষয়ে তদন্ত করছিল। প্রমাণগুলো পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন মেরি বলে এগুলো দিয়ে সে জেলে তো যাবে না, তবে তার লাইফ ধ্বংস হবে, এটা 100-এ 100। এদিকে আমরা ইয়নসোর মাকে দেখতে পাই, যে কিনা এজিনের কাছে এসে ক্ষমা চায়। আর সে আঁচু গলা দিয়ে বলতে শুরু করে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি অনেক বড় ভুল করেছি। এজিন তখন বলে যে আপনার ক্ষমা আমাকে কি সবকিছু ফিরিয়ে দিতে পারবে? আমি আমার ছোটবেলা ফিরে পাবো? পাবো না তো তাহলে আপনার কাছে কেন ক্ষমা চাইবো? আর আপনার ক্ষমাতে কেনই আমি রাজি হব? তখন মহিলাটি বলে, আমার ছেলেকে বলে দিও আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। এখানে আমরা দেখতে পাই এজিন হাসতে শুরু করে, জিনিসপত্র ছোড়াছুড়ি করতে শুরু করে। তার হাসিটা দেখে অনেকটাই ভয়ানক মনে হচ্ছিল। এখানে আমাদের ওই দিনের সিন দেখানো হয়, যেদিন এজিন ওই দাদির কাছে কান্না করছিল। দাদিকে সবকিছু খুলে বললে দাদি বলে, আচ্ছা, বাচ্চারা তো ভুল করেই, তাই না? তুমি তো আর ভুল করবে না। তুমি যেহেতু আমার নাতিকে পাওয়ার জন্য এইসব করেছো, আমি সবকিছু মাফ করে দিয়েছি। আমি এইসব মনে রাখিনি মা। তুমি অনেক কষ্ট পেও না। আর এক কাজ করো, আমি তোমাকে বলে রাখি যে আমার নাতির কি কি পছন্দ। আসলে মহিলাটি অনেক ভালো ছিল। এদিন তার সাথে ভালোভাবে মিশে যায়। মহিলাটি বলে, আমার বাসায় একটি বিড়াল আসে। তোমাকে বলেছিলাম না, বিড়ালটি চলে এসেছে। চলো আমরা বিড়ালকে খাবার খেতে দেই। বিড়ালকে খাবার দেওয়ার পর সে পা স্লিপ করে এখান থেকে পড়ে যায়। এজিন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সে তাকে বাঁচাতে পারেনি। ইয়নসো সিসিটিভি ফুটেজ দেখতে যায়, আর সে যখন দেখতে পায় সত্যটা, তখন সে বুঝতে পারে এজিন আসলে কিছু করেনি, সে নির্দোষ। তখন সে নিজেকে নিজে একটু সান্ত্বনা দেয় আর শান্তি খুঁজে পায়। এজিন আসলে হসপিটালে প্রার্থনা করছিল যাতে দাদি বেঁচে যায়, তার কিছু না হয়। সিন পরিবর্তন হয় ওই বসের কাছে। বসের লোক তাকে গিয়ে বলে যে ওই লোকটি আমাদের অযথা ফলো করছিল। লোকটির সাথে কোনো কানেকশন নেই কেউরই, আর সে আমাদের সম্পর্কে কিছুই জানে না। তখন আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এজেন্ট যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু লোকটি তাকে অ্যাক্সিডেন্ট করে না, লোকটি তাকে বাঁচিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই যে এজিন একটি মোটরসাইকেলে করে চলে যাচ্ছিল, আর মোটরসাইকেলে তো জেহুই ছিল।